This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথম থেকে যে সমস্যাটা ছিল যে পৃথকীকরণ করা সম্ভব কি সম্ভব নয় সেই বিষয়টি কিন্তু শেষ পর্যন্ত স্পষ্ট হলো না। সিবিআই আজকে একটি নতুন কথা বলেছে যে তারা ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে তথ্য পেয়েছে এবং পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গেছে দুটো ম্যাচ করে তারা দেখছে যে হ্যাশ ভ্যালু এক এবং সেক্ষেত্রে তারা পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটাকেই প্রকৃত সত্য বলে তারা মেনে নিচ্ছে। কিন্তু একাধিক আইনজীবী বারবার ধরে বলেছেন যে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা সেটাও সন্দেহজনক যে নয় এমন কথা কখনো বলা যাচ্ছে না। এবং আরেকটি বিষয় স্পষ্ট যে এসএসসির কাছে যে ডেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ট্যাম্পার্ড, এই বিষয়টিও স্পষ্টভাবে বলা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ তারাও কিন্তু একই কথা বলেছেন যে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে নয় পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা। যদি প্যানেল এক্সপায়ারিতে ঢুকে কোর্টে তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে 1 বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে। সেই হিসাবটা যদি দাঁড়ায় গিয়ে তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং 9th ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড। দের ইজ নো ইন্ডিকেশন হোয়াটসোএভার। হ্যাঁ, দের ইজ আ লিস্ট রয়েছে যাদের মানে লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস আছে, বাট কোর্ট প্রাইমা ফাসি এই ওপিনিয়নটাই দেখছে যে এরকম বটস্টাফ সিলেকশন হয়েছিল, এরকম বটস্টাফ রেকমেন্ডেশন হয়েছিল, আর যেটা অর্ডার পাস করা হয়েছিল বাই দি অনারেবল হাইকোর্ট সেটা সাস্টেইনেবল কি না। আমরা বরাবরই যেটা বলে এসেছি যে সেগ্রিগেশন পসিবল না, কারণ এটা একটা স্টেট স্পন্সার্ড করাপশান এবং প্রথম থেকেই স্টেট পুরো লিস্ট দেয়নি। তার প্রমাণ হলো আমরা যেখানে এসএসসি বলছে 5000 দুর্নীতি, আমরা সেখানে আজকে কোর্টকে লিস্ট দিলাম যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এসএসসির এফিডেভিট থেকেই পরিষ্কার যে 10,750 দুর্নীতি চাকরিপ্রার্থী বেরিয়েছে, যেটা আপাতত আইডেন্টিফাই করা গেছে। তার মানে এরকম আরও অনেক থাকতে পারে যাদের এখনও আইডেন্টিফাই করা যায়নি। তাই এই কারণেই সেগ্রিগেশন পসিবল না, কারণ এসএসসি আর সরকার কখনোই কোনো লিস্ট দেয়নি সঠিকভাবে যে কারা যোগ্য বা কারা অযোগ্য। ইনভেস্টিগেশন দেখা গেছে যে অরিজিনাল ওয়েমার স্ক্যান করেছিল ডেটা স্ক্যানটেক, তাই ডেটা স্ক্যানটেকের কাছে অরিজিনাল স্ক্যান ওয়েমারের হ্যাশ ভ্যালু ছিল এবং সেই স্ক্যান করে ডেটা স্ক্যানটেক নাইসাকে দেয়, নাইসার থেকে বানসাল নিজের কাছে সেগুলো রাখে। বানসালের থেকে যেগুলো রিকভার হয়েছে আর ডেটা স্ক্যানটেক কাছে যে স্ক্যান ওয়েমার শিটস আছে সেগুলো মিলিয়ে দেখা গেছে সেগুলো সেম। পরিষ্কার সিবিআইয়ের চার্জশিটে আছে এবং উইথ সাফিসিয়েন্ট এভিডেন্স যে ডেটা স্ক্যানটেকের কাছে যে স্ক্যান কপি আছে আর বানসালের কাছে যে স্ক্যান কপি, দুটো হার্ড ডিস্ক মিলে গেছে, দুটোর হ্যাশ ভ্যালু মিলে গেছে। আরেকটা বিষয় হলো ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে যে আরটিআইয়ের ইনফরমেশনের ক্ষেত্রে বানসালই এসএসসিকে প্রোভাইড করতো যেখান থেকে ওয়েমার দেওয়া হতো। আপনারা তো সর্বশেষ কোনো একটা ওয়ে আউট চাইবেন, আপনারা কি চাইছেন? দেখুন, আমরা তো সত্যিকারের চেয়েছিলাম যে যাতে করে সরকার এবং এসএসসি একটা প্রকৃত লিস্ট নিয়ে আসুক, যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক। কিন্তু এখন যা পরিস্থিতি, পুরোটা বাতিল করে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশন দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশন বা আমরা এটাই করেছি, কারণ আর কোনো উপায় আমরা দেখছি না। এবার মহামান্য প্রধান বিচারপতি কী রায় দেবেন সেটাই দেখা। আমরা প্রথম থেকেই বলছি যে কথা যে আর্টিকেল 12 অথরিটিগুলো সেগুলো সঠিক তথ্য দিচ্ছে না। যদি এসএসসির তথ্য দেখেন 5485, বোর্ডের তথ্য দেখেন 5189, যদি সরকারের তথ্য দেখেন 4327, আর যদি সিবিআইয়ের তথ্য দেখেন 9375। আমরা আইডেন্টিফাই এখনও পর্যন্ত যা সোফার করতে পেরেছি সেটা 10,000 প্লাস, কিন্তু সেটাই যে একেবারে স্পেসিফিক তা নয়। যেমন ধরুন সিবিআই তারা রিটেন সাবমিশনে বলেছেন টাইপিং টেস্টের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন রয়েছে। কতজনের টাইপিং টেস্টের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন রয়েছে এখনও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারেনি। যেমন ধরুন ভ্যাকেন্সি, যে আউট অফ দ্য ভ্যাকেন্সি অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল তার বাইরে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত ইভেন সিবিআই যে রিটেন সাবমিশন করেছেন তারা বলছে যে এসএসসির অফিসিয়ালসরা ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারত সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ঘুষ নিয়ে। ফলে এই যে এসএসসি বলছে যে না আউট অফ ভ্যাকেন্সি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আবার সিবিআই রিটেন সাবমিশনে বলছে ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেখানেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ফলে কন্ট্রারি স্ট্যান্ড। সিবিআইও তো একটা আর্টিকেল 12 অথরিটি,
ফলে এই যে চারটে অথরিটি, একটা স্টেট, সিবিআই, এসএসসি, বোর্ড, তথ্যের গরমিল রয়েছে। এর এখনও পর্যন্ত যে কনক্রিট তো সংখ্যায় পৌঁছানো যায়নি। আপনি যদি দেখেন এই এভিডেভিটগুলো, যেটা আমরা প্রথম থেকে বলছি যে আইডেন্টিফাইড সোফার, অর্থাৎ এখনও পর্যন্ত যতগুলো আইডেন্টিফাই করা গেছে, শুধু তাই নয়, এসএসসি যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কাদের দ্বারা সাপ্লাই করা, রিট পিটিশনারদের দ্বারা সাপ্লাই করা এবং সিবিআইয়ের সাপ্লাই করা তথ্য, তাও সঠিক তথ্য দিচ্ছে না। সিবিআইয়ের সাপ্লাই করা তথ্যগুলো চেপে গিয়ে নিজের মতো করে একটা সংখ্যা বলে দিচ্ছে। ফলে আমরা প্রথম থেকেই তো একথাই বলছিলাম যে সঠিক তথ্য দিচ্ছে না আর্টিকেল 12 অথরিটি। আমরা তো প্রথম থেকেই বলছি যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডাটা পাওয়া গেছে সেটা প্রকৃত তথ্য, এবং শুধু তাই না, আমরা কলকাতা হাইকোর্ট থেকে এই আর্গুমেন্টটি করেছি যে স্ক্যান যে ওএমআরগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন ক্যান্ডিডেটের নিজের সিগনেচার রয়েছে, ক্যান্ডিডেটদের সেখানে শুধু তাই নয় রোল নাম্বার রয়েছে, সমস্ত ডিটেলস রয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট ইন্সপেকশনের সুযোগ দিয়েছিল। আমার যারা মক্কেল তারা ইন্সপেকশন করে দেখেছে যে হ্যাঁ তাদেরই তথ্য, শুধু তাই নয়, আমরা আরটিআই করে তথ্য নিয়েছিলাম। সেই আরটিআই তথ্য দেখা যাচ্ছে যে ওএমআর শিট সাপ্লাই করেছে, সেই ওএমআর শিট ইভেন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল 2018 সালে। সেই 2018 সালে এসএসসি যে এভিডেভিট দিয়েছিল সেই এভিডেভিটে যে ওএমআর শিট অ্যানেক্স করেছিল এবং সাবসিকুয়েন্টলি সিবিআই যে ওএমআর শিটগুলো উদ্ধার করেছে, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে ইলিয়াস। তার ওএমআর শিট, দুটো ওএমআর শিট আমরা কলকাতা হাইকোর্টেও অ্যাজ ওয়েল এজ এই সুপ্রিম কোর্টেও দিয়েছি, দুটো ওএমআর শিট সেম ওএমআর শিট। ফলে আমরা প্রথম থেকেই বলছি সিবিআইয়ের উদ্ধার করার যে ডাটা সেগুলো প্রকৃত ডাটা, প্রকৃত ওএমআর শিট। কিন্তু এই যে সেই ওএমআর শিটগুলোর উপর ভিত্তি করে যে কতজন অযোগ্য রয়েছে, কতজন যোগ্য রয়েছে, এইটা আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসিকে, বোর্ডকে, সরকারকে। তারা সেটা করে দিচ্ছে না। এই যে বললাম তথ্যের মিসম্যাচ রয়েছে, একজন বলছে 4327, সরকার বলছে, এসএসসি বলছে 5485, বোর্ড বলছে 5189, বলছে এসএসসি বলছে আউট অফ ভ্যাকেন্সি নেই, অথচ সিবিআই বলছে যে এসএসসির অফিসিয়ালসরা তারা নেট রিক্রুটমেন্ট প্রসেসের যে ভ্যাকেন্সি ছিল সেগুলোকে ইউজ করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ফলে এই যে তথ্যের বেসিক্যালি জাগলারি হয়েছে, তথ্যের গরমিল রয়েছে, এটা যদি হয়ে থাকে প্রতিষ্ঠিত আইন, সেগ্রিগেশন সম্ভব না হলে পুরো সিলেকশন প্রসেস বাতিল হয়, এটাই প্রতিষ্ঠিত আইন। তাহলে সেক্ষেত্রে আপনারা যে আবেদনটা গতদিন করেছিলেন যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই, দেখুন সেটা আদালত ঠিক করবে। আদালত তো আজকে জাজমেন্ট রিজার্ভ করেছে, আদালত যা ঠিক মনে করবেন। আমাদের সাবমিশন আমরা রেখেছি, আজকে স্টেট সাবমিশন করেছে, এসএসসি সাবমিশন করেছে, বোর্ড সাবমিশন করেছে, যারা রিজয়েন্ডার দেওয়ার অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট বোথ, তারা তাদের সাবমিশন রেখেছেন। আদালত শুনেছেন, আদালত আজকে জাজমেন্ট রিজার্ভ করেছেন। আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে জাজমেন্ট দেবেন। এবং কোর্টের কোনো অবজারভেশন তো আজকে ছিল না? হ্যাঁ, কোর্ট দেখে টাইম টু টাইম কোশ্চেন করেছে, তবে কোর্ট যা মনে হয়েছে যে কোর্ট মোটামুটি সকলকেই সুযোগ দিয়েছেন, খুব তাড়াতাড়ি রায় দেবেন। অর্থাৎ দিনের শেষে এসে একটা কথা স্পষ্টভাবে বলা যেতেই পারে যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হলো না। প্রত্যেকে নিজের বক্তব্য রাখলেন এবং সকলের বক্তব্য শোনার পর কোর্ট রায় রিজার্ভ রেখেছে। এবারে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন, যখন অর্ডার আসবে তখন আমাদের সামনে স্পষ্ট হবে।